এটা একসময় জগন্নাথ কলেজ ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, যেমন তিতুমির কলেজ, ঢাকা কলেজ বা বাংলাদেশের। বাংলায় তার এমএ পাশ করেন বা মাস্টার্স পাশ করেন, তিনি সাংবাদিক নগদ পাওনার প্রতি অনেক বেশি গুরুত্ব দেয়। বাকি যেগুলো সেগুলোর প্রতি মানে যেটা বাকিতে সেটার পেছনে আসলে অনেক একটা গুরুত্ব দেয় না। ইংরেজিতে একটা কথা আছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে যেটাকে তৎক্ষণাৎ যেটা থেকে আনন্দ পাওয়া যায়। ধরো কেউ নামাজ পড়লো না তো, বা সে তার ধর্ম অনুযায়ী সে পূজা করলো না, তার কাছে ওই মুহূর্তে যে যিনি নামাজ পড়ছেন না তার কাছে মনে হচ্ছে যে আরে দূর, নামাজ এখন না পড়লে এই জান্নাত জাহান্নামের সাথে বহুত পরে, এখন তো মজা আছে, ঘুরতাছি খাইতাছি, ঠিক আছে। একইভাবে আরে দূর, এখন না পড়লে কি হয়েছে, পরে একটা ব্যবস্থা করে মনে। কিন্তু না, আসলে যারা জগতে সফল হয়, ভালো কিছু করে, তারা ওই যেটা বাকি বা যেটা ভবিষ্যতে আসবে ওটা নিয়ে তারা কাজ করে। চলো আমি কথা না বাড়াই, চলে যাই আমাদের শওকত আলীর কথা নিয়ে। শওকত আলী একজন কথা সাহিত্যিক, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এখন বলতে পারো যে উত্তর দিনাজপুর, দিনাজপুরটা আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের একটা দিনাজপুর রয়েছে। তার পিতার নাম খোরশেদ আলী সর্দার এবং মাতার নাম মোসাম্মদ সালেমা খাতুন। পিতামাতার নাম কখনোই আসে না আমাদের প্রশ্নে, কোনো দরকার নেই পিতামাতার নাম পড়ার। 1952 খ্রিস্টাব্দে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে। আচ্ছা, তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে, এটা মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুর আর আজকের দিনাজপুর কিন্তু এক নয়, কারণ এটা তো পরে আবার বিভক্ত হয়েছে। আমরা তো পরে আবার বাংলাদেশ হয়েছি পাকিস্তান থেকে। ছাত্র জীবনে তিনি রাজনীতিতে যুক্ত হন, অভাব অনটনের মধ্যেও তিনি নিজের লেখাপড়া চালিয়ে যান। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় তার এমএ পাশ করেন বা মাস্টার্স পাশ করেন। তিনি সাংবাদিকতা, শিক্ষকতা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। আচ্ছা, তো তখনকার জগন্নাথ কলেজে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেন। এখানে তোমাদের একটা তথ্য বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন আমরা যেটা দেখি, এটা একসময় জগন্নাথ কলেজ ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, যেমন তিতুমির কলেজ, ঢাকা কলেজ বা বাংলাদেশের অন্যান্য বা কারমাইকেল, রংপুর কারমাইকেল কলেজ বা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এই কলেজগুলো কি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সো জগন্নাথ কলেজটাও তেমন ছিল। জগন্নাথ কলেজ পরবর্তীতে একটা সময় যে ওটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, কিন্তু ওটা আমরা যে সময়ের কথা বলছি, আমার মা মারা গেছেন যদিও, তিনি তার নিজের পড়াশোনা ছিল সেই জগন্নাথ কলেজে। তিনি সর্বশেষ সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। জীবনকে তিনি নিবিড়ভাবে অবলোকন করা মানে দেখা এবং বিচিত্র জীবন প্রবাহকে শিল্পাবয়ব প্রদান ছিল তার সাহিত্য ভাবনার মূল প্রবণতা। কঠিন কঠিন শব্দ মনে হতে পারে, একটু বলি যে বিচিত্র জীবন প্রবাহ, জীবন যে কত বিচিত্র সেটাকে একটা শিল্পের রূপ দেওয়া ছিল তার সাহিত্য ভাবনার মূল প্রবণতা। নৃতত্ত্ব, ইতিহাস ও সমাজবিজ্ঞান ছিল তার বিশেষ আগ্রহ, যা তার রচনায় প্রতিফলিত হয়েছে। তিনি 1968 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং 1990 সালে 21 পদক লাভ করেন। 2018 সালের 25 জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। 2018 সালের 25 জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওকে, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি? তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, গল্পে চলে যাচ্ছি। বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না। আচ্ছা, বাতাস উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না। পানি এখন অনেক নিচে, বালি কেটে কেটে ভারী ধীর স্রোতে এখন শীতের টাঙন বয়ে যায়। তো পানির তলায় বালি চিকমিক করে, কোথাও কোথাও সবুজ গুল্ম, সবুজ গুল্ম কি বোঝাচ্ছি, আমাদের যে মানে সবুজ সবুজ যেই গুল্মগুলো, একদম আমরা আসলে যারা বায়োলজি পড়েছি তারা একদম গুল্মের প্রকৃত সংজ্ঞা জানি, বাট আমরা ধরো পানি নিচে তাকালে ছোট ছোট গাছের মতো দেখি, ওটাই। স্রোতের ভেতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে চতুর দু একটা মাছ তিরতির করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে। উজানে ছুটে যাওয়া, ভাটিতে ফিরে আসা, এই বিষয়টা কি? উজান বলতে বোঝাচ্ছে যে তোমার তীরের দিকে চলে আসা, ভাটি বলতে বোঝাচ্ছে আবার টান দিয়ে সেটা সমুদ্রের দিকে চলে আসা। কিন্তু কাঁপে না পানির স্রোত, এমনকি সাঁকোর ওপর দিয়ে চিনি কলের ভারী আখ বাওয়া ট্রাকগুলো যাবার সময়ও না। আচ্ছা, পানির স্রোতটা কাঁপে না, সাঁকোর থামগুলো গুম গুম শব্দ করে ওঠে, কিন্তু পানির স্রোত তেমনি ধীর তেমনি শান্ত। আসমান, কান্দর আর দিগন্ত জুড়ে যে শীতের একটা শান্ত ভাব থাকবার কথা, সেই ভাবটা টাঙনের স্রোতে আজকাল সবসময় ধরা থাকে। আচ্ছা, আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে। তার চারিদিকে নানা শব্দ, কিন্তু সেসব তার কানে ঢোকে কিনা বোঝা মুশকিল। ধরো কিরকম গা গা চিৎকার করতে করতে চিনি কলের ট্রাকগুলো ছুটছে, মানে ধরো চিনির ফ্যাক্টরি একটা, তো সেখানে যে ট্রাকগুলো ছুটছে, ট্রাকের সাউন্ডটাকে তিনি গা গা এমন বলছেন। ফার্মের ভেতরে বিনোদ মিস্ত্রি খান দুই মানে দুই খান ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে, অর্থাৎ এই ট্রাক্টরগুলো দিয়ে টেস্ট করার জন্য আর কি চালু রেখেছে। সাউন্ড হচ্ছে তার ধক 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 শব্দ, একটা না সকাল দুপুর রাত ধরে ক্রমাগত হয়ে চলেছে। নদীর ওপারে আবার কোথায় এক রাখাল সারাদিন ধরে একটা বুনো সুর বাঁশিতে বাজিয়ে যাচ্ছে। এই সবই তার কানে ঢুকবার কথা। কে কার কানে ঢুকবার কথা? আমাদের গল্পের মূল চরিত্র কপিল দাস। কিন্তু কপিল দাস চুপচাপ, মাথাটা ডাইনে বায়ে অল্প স্বল্প দুলছে, আর সে বসে রয়েছে তো বসেই রয়েছে। ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, ক্ষেত বানানটা ভুল আছে, ক্ষেত বানানো হচ্ছে খ দিয়ে লিখতে হয়, থিও দিয়ে নয়। ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, কি বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরর বোন সিলভির সঙ্গে ঝগড়া বাঁধায়, কি বিন্দা মাঝির বউ সোনামুখী একটা ক্যারেক্টার, বিন্দা মাঝি একটা ক্যারেক্টার, তার বউ তার নাম হচ্ছে সোনামুখী, কিংবা নগেন হরর বোন সোনামুখী নগেন হরর বোন, বিন্দা মাঝির বউ সোনামুখী নগেন হরর বোন সিলভির আরেকটা ক্যারেক্টার সিলভি, তার সঙ্গে যদি ঝগড়া বাঁধায়, কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো ভিন গায়ের কুকুর, এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লে লে হই হই করে ওঠে, কপিল দাস নড়বে না, হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথা জিজ্ঞেস করবে না। আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয় এরকমই হয়ে আসছে দুনিয়ায়। ঝগড়া বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবই একটার সঙ্গে আরেকটা মেলানো। কত দেখলো সে জীবনে, সবকিছু শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে মিলে যায়। রাগ বলো, ক্ষোভ বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনে প্রকাণ্ড কান্দর, কি কান্দরের উপরকার আসমান, আবার তার নিচে টাঙনের স্রোত, সবকিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। আসলে তার মনে হয় সংসারের অনেক ভেতরে শান্ত, ধীর এবং নিরবচ্ছিন্ন একটা স্রোত আছে। সবকিছুর উপর দিয়ে ওই স্রোত বয়ে যায়, সেখানে কাপুন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই, সবকিছু সেখানে ক্রমাগত একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায় পেয়ে বসে, আর সেজন্যই শীতের রোদে পিঠ দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা এসে যায়, তবে সবসময় ওই ভাবটা থাকে না। আর তখনই পুরনো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে। পুষ্না পড়বে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস, পুষ্না পড়বে কি তুমুল নাচ জুড়েছে কপিল দাস, কি তার গলায় বাঁধা মান্দল কিরকম শূন্যে ঘুরপাক খাচ্ছে, মেয়েদের গলায় কেমন সানানো স্বর, কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়। আচ্ছা, একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার, আর ওইরকম ভাবে স্মৃতি তার সামনে পুরনো পসরা, মানে স্মৃতির একদম ডালিটা যেন খুলে বসলে সে ভারী সুখে ওইসব পুরনো ঘটনার মধ্যে বিচরণ করে ফেরে। একবার সেই যে কি হলো, মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দিলি, মনে আছে সে কথা? আর মানুষের পাদ্রীকে টাঙনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি, মনে নাই?
চকিতে মানে হঠাৎ করে সে দেখতে পায় বর্ষায় ভরা টাঙনের পানিতে পাদ্রি তলিয়ে গেল। ঘোলাটে পানির মধ্যে কালো জুতো শুদ্ধ তার পা দুখানি উপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে। একটু পরে মানুয়াল পাদ্রি আবার ভেসে উঠেছিল। আর সে কি গাল সাঁতরাতে শাসাচ্ছিল, দেখিস তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কিনা। মানে অনেক খেপে গিয়েছিল পাদ্রি তখন কপিল দাসের উপরে। সেই ছেলেবেলার কথা, হাপন ছিল যখন সে। তোর তীর কি রকম নিখুঁত নিশানায় গিয়ে বিত্ত, তোর তীর আর কি, তীরের কথা বলছে এখানে। কপিল দাস মনে নাই সেই কথা? হ্যাঁ মনে আছে। কপিল দাস মাথা দুলিয়ে দুলিয়ে নিজেকে শোনায়, সব মনে আছে, কেন মনে থাকবে না। সান্তালের বাচ্চা না সে, সান্তাল বলতে সাঁওতাল। তো দেখতো খরগোশের পেছনে কে ছুটছে অমন, সুখদেবের বেটা চতুর্মাঝি নাকি দিবদাসের বেটা কপিল দাস, মানে বেটা বলতে বোঝাচ্ছে ছেলে। আর ওই দেখ কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারের পেছনে। কপিল দাস মনের ভেতরে স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটাকে, যেটা তার কিশোরকালের সঙ্গী ছিল সর্বক্ষণ। কুকুরটাকে শেষ পর্যন্ত বাঘে খেলো। কপিল দাস একদিন আবার নিজের কাছে গল্প ফাঁদে। দূর থেকে দেখা যায় বুড়ো থেকে মাথা নাড়াচ্ছে আর ঝুঁকে ঝুঁকে দুলছে। কোন গল্পটা আরম্ভ করবে সে? বাহ, গল্পের কি আর শেষ আছে? নিজেকেই শোনায় বুড়ো। ধরো মেলার সেই ঘটনাটা, মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়। কেন যে বেছে বেছে মেলার গল্পটাই শুরু হয় সে এক আশ্চর্য ব্যাপার। গল্প আরম্ভ করলেই সে মেলার ঘটনায় চলে আসে। কিংবা ওই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন, আধি আর জোরদারের মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। গোপীনাথ হু হ্যাঁ করে না, ডাইনে বাই তাকায় না। ওদিকে কে একজন আগুনের কুণ্ডুলির উপরে আরেক বোঝা নাড়া চাপিয়ে দিয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন, আর আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগলো। কিন্তু সে সাদা চুল ভর্তি মাথাটা ঝুঁকিয়ে বসে আছে, তো বসেই আছে। সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি। মহাজন বসত করবার জায়গা দেয়, আমাদের জমি দেয়, গৃহস্থির কাজ দেয়, মানে গৃহস্থের কাজ। সেই মহাজনের বিপক্ষে কেমন করে যায়? মহাজন যে সব দেয়, হ্যাঁ সব দেয়, কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয়? কহ মরল, কহ দে দে পেটের ভাতটা, কহ মরল, মরলকে বলছে বলতে। এই রকমের সব বাদানুবাদ মানে হচ্ছে তাদের মধ্যে তর্কাতর্কি। কিন্তু যদি ভিটেমাটি থেকে তুলে দেয়, তাহলে যদি এখান থেকে মহাজন তুলে দেয়, তাহলে এই রকমের সব তর্কাতর্কি। ওদিকে গোপীনাথ কিছুই বলে না। মরল হলে বোধহয় ওই অবস্থায় কিছু বলা যায় না, কিন্তু তখন ভারী জাড় হে মরল, দেহ দলদল করে কাঁপছে। দূরে দূরে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠেছিল, আমরা মহাজনের সঙ্গে নয়, আধিয়া কিষানের সঙ্গে আমরা। কে বলেছিল কথাটা মনে নেই এখন। সে নিজে হতে পারে, মোহন কিসকু হতে পারে, কিংবা চতুর মাঝিও হতে পারে। লোকটা যে কে ঠিক মনে নেই, কিন্তু কথাটা ঠিক মনে আছে। তারপর কপিল দাস আর খেই ধরতে পারে না, মানে বুঝে উঠতে পারে না কাহিনী কি। বিচার সভার শেষ দৃশ্যটা স্মরণে আসে না, বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের ভেতরে দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে। পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ টরি সারা কান্দরে আর একটা মানুষ দেখা যায় না। ধান গাছের নোয়ানো পাতায় শীষের গায়ে তখনও রাতের হিম ফোটায় ফোটায় জমে আছে। রোদের তাপ গায়ে লাগে কি লাগে না, এমনি কুয়াশা। ওইরকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায়। এক সময় রোদের তাপ কমে আসে, ঝাপসা চোখ দুটি মেলে সে তখন আসমানের ধূসর রং দেখে। একবার নদীর ভাটি থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। বাতাসে তখন শীতের কামড়। তার দুহাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে। আর ওই সময় তার চোখে পড়ে যায়, দেখে কজন লোক টাঙনের উঁচু পাড়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন দেখাচ্ছে। লোকগুলোকে সে চিনতে চেষ্টা করে। ওখানে এই সময় কারা? অমন পরিষ্কার জামাকাপড় পরা কে লোকটা? অনেকক্ষণ ধরে লোকটার নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করতে করতে মনে পড়ে কদিন আগেও বোধহয় ওদের এইভাবেই দেখেছে সে। ঠিক এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলা বলি করছিল। আচ্ছা, কে এই লোকটা? সে একসময় চিনতে পারে। পরিষ্কার জামাকাপড় পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া অন্য কেউ হতে পারে না। কিন্তু এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কি কাজ? একবার মনে হয় জরিপ হচ্ছে বোধহয়। চা না? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, দুধ চা না তো, রং চা চাইছিলাম তো। আচ্ছা ঠিক আছে, বলে বলছে মনে উনি, তাহলে হয়তো খেয়াল করেনি। আচ্ছা সমস্যা নেই। তো একবার মনে হয় জরিপ হচ্ছে বোধহয়। এক এক সময় ওইরকম জমি জমার মাপামাপি চলে। ওরা কি জমি জমা গরুর পালের ঘরে ফেরা ঘুমটির আওয়াজ কান পেতে শুনে। ফার্মের গরুগুলোর গলায় নতুন ঘুমটি বাঁধা হয়েছে নিশ্চয়ই। আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। জয়হরির কি ঘরে ফেরা ঘুমটির আওয়াজ কান পেতে শুনে। ফার্মের গরুগুলোর একটু পর আর দেখা যায় না কাউকে। দেখতে না পাওয়ায় কৌতূহলটা আবার থাকে না। কপিল দাস তখন গরুর পালের ঘরে ফেরা ঘুমটির আওয়াজ কান পেতে শুনে। ফার্মের গরুগুলোর গলায় নতুন ঘুমটি বাঁধা হয়েছে নিশ্চয়ই। আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। জয়হরির কি যেন হয়েছিল? জয়হরির কথা স্মরণ করতে চেষ্টা করে সে। আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ায় সলিমুদ্দিন। সেই ডাকে, বুড়া দাদা বাড়িতে যাবো নাই? হ্যাঁ যাবো। সে জয়হরির কথা স্মরণ করতে না পেরে সলিমুদ্দিনের দিকে মনোযোগ দেয়। ছোড়া কোত্থেকে আসছে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায়। সলিমুদ্দিন তখন কুশিয়ার খেতে, আমার মানটা ভুল, আজকে কি কাণ্ডটা ঘটেছে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে এবং আরম্ভের মুখে সে জানিয়ে দেয়, বুড়া দাদা তোমার বস্তিটা আর এইঠে থাকবে নাই, এই বছর এইঠে ধানের আবাদ হবে। কথাটা কেন যে বলে ছোড়া বুড়ো ঠিক ধরতে পারে না, কিংবা এমনও হতে পারে যে তার বর্ণনাতেই বোধহয় প্রসঙ্গটা থাকে না। বুঝলো না কাহিনী কি। কপিল দাসের হঠাৎ খেয়াল হয় লোকগুলোকে আর দেখা যাচ্ছে না। এখনই না দেখলো মুহূর্তের মধ্যে কোথায় উবে গেল অতগুলো মানুষ। উবে গেল মানে হাওয়া হয়ে গেল। নাকি সে দেখেনি, তার কেবলই মতিভ্রম হতে থাকে। মতিভ্রম মানে হচ্ছে তার ইলুশন হচ্ছে, সে এমন কিছু দেখছে যে জিনিসটা আসলে নাই। এদিকে সলিমুদ্দিনের সেই খামার বাড়ির ঘটনাটার বর্ণনা তখনও ফুরোয়নি। আবার কথাটা নতুন করে বলতে হলো সলিমুদ্দিনকে। বলল, তোমার বসতটা এবার উঠাই দিবে, এইঠে এই বছর ট্রাক্টর চলবে, মানে ওই বৃদ্ধ মানুষটার বসতটা এবার উঠিয়ে দেওয়া হবে। এবার এখানে ট্রাক্টর চলবে, অর্থাৎ এখানে চাষবাসের কাজ হবে আর কি। কপিল দাস এবারও বুঝতে পারে না, তার নিজের হিসাব মেলে না। ট্রাক্টর জমিতে চলবে তাই চলে এসেছে এতকাল, মানুষের বসতের উপর দিয়ে ট্রাক্টর চলতে যাবে কেন? এই কেমন কথা? সে অন্ধকারী ডাইনে বাই তাকায়, বলে, ঠিক শুনেছিস তুই? ঠিক শুনেছিস? আচ্ছা, কথাগুলো এমন ভাবে বলছে কেন? আমাদের দেখতে হবে সাঁওতাল পাড়াটা কোথায়। যেমন বাংলাদেশের মূল সাঁওতাল পাড়া হচ্ছে দিনাজপুরের ওইদিকে, তারা কিন্তু কথা বলে এই ধরনের অ্যাকসেন্টে। সো এখানে সংলাপের স্বার্থে ভাবে লেখা হয়েছে, কিন্তু এটা কিন্তু শুদ্ধ বাংলা নয়, এটা অশুদ্ধ বাংলা। কিন্তু যখন হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলা হয় তখন তো আসলে কেউ শুদ্ধ অশুদ্ধের হিসাবটা করে না। সলিমুদ্দিন এবার সত্যিই বিরক্ত হয়, বলে, মোর কথা বিশ্বাস না হয় আর কাহাকে পুছে দেখ, মুই এবার যাও, তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না, মানে ওর কিছু মনে থাকে না, এটা বলছে। হ্যাঁ, কথাটা বলেই হঠাৎ ছোড়া চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায়, আর সে নিজেকে শোনায়, না কেন পালাবো না, মানে ওর কিছু মনে থাকে না, এটা বলছে। হ্যাঁ, বিরক্ত হয়, বলে, মোর কথা বিশ্বাস না হয় আর কাহাকে পুছে দেখ, মুই এবার যাও, তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না, মানে ওর কিছু মনে থাকে না, এটা বলছে। হ্যাঁ, কথাটা বলেই হঠাৎ ছোড়া চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায়, আর সে নিজেকে শোনায়, না কেন পালাবো। তার পা আপনা থেকে নিজে থেকে বাড়ির পথ ধরে। কোথায় পালাবে সে? একসময় আবার হাসি পায় বুড়োর। পালাবার কথাটা এলো থেকে, তুই বুড়া মানুষ, হে মরল। নিজেকে শুনিয়ে শুনিয়ে তখন সে বলে, তোর কিছু ফর্ম থাকে না, মনে থাকে না। আর ওই সময় ট্রাক্টরের আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে। কি কারণে যে হঠাৎ ধক ধক শব্দ করে জেগে উঠলো ঘুমন্ত ট্রাক্টরটা, আন্দাজ করা মুশকিল। ঘুমন্ত ট্রাক্টর বলতে হঠাৎ করে কেন একটা থেমে থাকা ট্রাক্টর সাউন্ড করে উঠলো, এটাই বলছে। বিনোদ মিস্ত্রি এক একদিন এইরকম হঠাৎ ট্রাক্টরের
ইঞ্জিন চালিয়ে দেয়। ট্রাক্টরটা সে চোখের সামনে দেখতে পায় যেন বিশাল বিশাল দুটো চাকা ঘুরতে ঘুরতে মাঠের বুকের ওপর দিয়ে চলেছে। পেছনের ধারালো চাকতিগুলো মাটি ফালাফালা করে দিচ্ছে, গন্ধ বেরোচ্ছে কাটা মাটির ভেতর থেকে। ওইভাবে ট্রাক্টরটা চলে আসে একেবারে দীনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্ত। তারপরই বেশ দিব্যি ঘুরে যায়। বসতি হলো ট্রাক্টর চলাফেরা করার শেষ সীমানা। হ্যাঁ, কলের জিনিস ওই পর্যন্ত আসে, সংসারের সীমানা পর্যন্তই তার আসবার ক্ষমতা, তারপর আর বাড়ে না। এতকাল অন্তত পারেনি। আর এখন সেই কলের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দীনেশ কিস্কুর উঠোনে। ঘরের দেয়ালে ভোঁতা নাক ঢুকিয়ে উল্টো দিকের দেয়াল ফুঁড়ে বেরোবে। দৃশ্যটাকে সে মনের ভেতর দেখতে পায়, আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে। কি কথা, ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের উপর? কপিল দাস বুড়ো এখন মনে পড়তে থাকে। এই বস্তি উঠে যাবার ব্যাপারটা আকস্মিক নয় একেবারে? তাহলে এও কি শেষ পর্যন্ত পরিণতি? বস্তি টস্তি উঠে যাবে, ট্রাক্টর চলতে থাকবে ঘরবাড়ি ভিটেমাটির উপর দিয়ে। কোথায় একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দাও চিয়ে তেড়ে যাওয়ার ঘটনা, আর কোথায় বাড়ি ঘর সংসার শুদ্ধ লোপাট করে দেওয়া। তুলনাটা কি দিল? একটা মেয়ে মানুষ মাথা গরম করে কোন একটা মাতালের দিকে দাও চিয়ে তেড়ে যাওয়া মারতে, আর কোথায় বাড়ি ঘর সংসার শুদ্ধ নাই করে দেওয়া। কিসের সঙ্গে কিসের জড়ানো? কিন্তু ভাবো তো, বসতটা কত পুরনো। মনে আছে তোর? হ্যাঁ বাহে মরল বেটা, তোর কি ফর্ম আছে? হ্যাঁ হ্যাঁ ফর্ম আছে। বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে। কে একজন সাহেব মানুষ শুধোচ্ছিল মানে জিজ্ঞেস করছিল, আর সে উত্তর দিচ্ছিল। কবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সেই দলের মরল ছিল শিবনাথ। শিবনাথ আবার গুণিন ছিল, কিন্তু গুণিন হলেই কি সব হয়? হয় কখনো? হয় না। ওই পর্যন্ত বলার পর আর বলতে পারেনি। মহিন্দর ধমকে উঠেছিল। ধমকে পরে জানিয়েছিল, তুই আর আমার সঙ্গে আসিস না বাপ, তোর কথা কোনো ঠিক নাই। কোন কথা কহিস বুঝিস না। হ্যাঁ মরল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। ওই দিনকে যেন বলেছিল কথাটা। কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার। তুই বুড়া মানুষ, হ্যাঁ মরল, তোর কিছু করার নাই। একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চললো। আর থেকে থেকে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়লো কয়টা। আর ওই দীর্ঘশ্বাসটাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিতে লাগলো। বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়। ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। উঠোনের আগুনের কাছে বসে বসে সে হাত পা সেঁকে কিছুক্ষণ। মহিন্দরের বউ বিন্নি থালায় করে ভাত দিয়ে যায়। আগুনের তাতে একটু অলমোস্ট শেষ হয়ে এসেছে। আমি জাস্ট একটু ধৈর্য ধরতে বলবো তোমাদেরকে, কারণ একটা গল্প কতটা বোরিং হতে পারে এটার জন্য শওকত আলীর এই লেখাটা একটা উদাহরণ হতে পারে। যে একটা গল্প কতটা বিরক্তি সিলেক্ট করেন। যে জেন আলফা এখন পড়াশোনা করছে, সো তাদের কাছে কি আসলে সৈয়দ ওয়ালিউল্লাহর মানে কিছু খুবই বিরক্তিকর কিছু উপন্যাস এগুলোকে আগে দিয়ে রাখতো, যেগুলো বেশিরভাগ আমাদের প্রজন্ম রিলেট করতে পারে না। এবং আমাদের বাংলা সাহিত্যে আরো অনেক সুন্দর সুন্দর উপন্যাস আছে যে সৈয়দ ওয়ালিউল্লাহর কিছু বস্তা পচা জিনিস যেগুলো দিয়ে রাখে। তো তেমনই এটাও শওকত আলীর খুবই বোরিং একটা গল্প, কিন্তু এখন আমাদের বইয়ের সাপেক্ষে পড়তে হচ্ছে। এবং আমি তোমাদেরকে পার্সোনালি বলবো এটা থেকে উত্তর না করতে, এটা থেকে উত্তর না করে মানে তুমি পড়ে রাখো। এটা যদি একান্তই না পারো তাহলে এটা থেকে উত্তর করবা, অন্যথা এটা থেকে উত্তর না করতে পারলেই ভালো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের এটা শেষ করি। তো ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস দেখতে পেয়ে সে খুশি হয়। নাতিদের শুধু হয় কি শিকার পেয়েছিল তারা। তো মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধ হয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারেন। দাদা, বড় জঙ্গলে নাকি বাঘ থাকে? নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে। ঠিক মনে করতে পারে না। প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে? কিছুক্ষণ চিন্তা করে সে তারপর মাথা নাড়ায়, নাই রে সুখদাস, ওইছে বাঘ টাগ নাই, কিন্তু ছিল এক সময়। নাতিরা ঘন হয়ে বসে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায় তখন। সে গল্প আরম্ভ করে। গল্প মানে তো নিজের কথা। সাঁওতাল কিশোর ছেলের যে ব্যাপারে সবচেয়ে আকর্ষণ, সেটাই সে ধীর স্বরে বর্ণনা করতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথা সে তার ঘরে খুঁজলে তীরের চোঙা দুটো এখনো পাওয়া যাবে। সেই চোঙায় বাছা বাছা তীর জমানো থাকতো। একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল। ভাগ্যে সে তখন বাঘ কি জিনিস জানতো না। বন বিড়াল ভেবে নিশানা করে তীর ছেড়ে দিয়েছে, আর অমনি কি ডাক। ভয় পেয়ে পরিমরি করে কিরকম দৌড়েছিল সেই ঘটনাটা সে বলে, এবং বলবার সময় দৌড়ের বর্ণনাটাই প্রধান হয়ে থাকে। তো বুড়ো মানুষের গুনগুন ধীর স্বরের একঘেয়েমিতে বিরক্ত লাগে বাচ্চাদের। আচ্ছা, আমরা একটু গল্পের জিস্টে চলে যাই। কারণ আমি বুঝতে পারছি তোমরা বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারবা না এত বিরক্তি করে গল্পটাতে। চলো আমরা গল্পের আমাদের যে পাঠ পরিচিতি সেখানে যাই। তার আগে একটু একটু করে আমি একটু টিকাগুলো একটু বুঝাই। আচ্ছা, কপিল দাস মুর্মু কথাটা বলা হয়েছে। মুর্মুটা কি? মুর্মু হচ্ছে সাঁওতালদের একটা বিশেষ গোত্র। সাঁওতালের একটা গোত্র। মুর্মু শব্দের এমনিতে তাদের ভাষায় যদি বলতে মানে হচ্ছে নীল গাভী। এটার মানে কি? নীল গাভী। এটা এই গোত্রের গোত্র চিহ্ন তথা টোটেম বলা হয়। টোটেম মানে হচ্ছে গোত্রটাকে কোন চিহ্ন দিয়ে ডিফাইন করা হয় সেটাকে বলে টোটেম। আচ্ছা, কথিত আছে একবার এক অরণ্যভূমিতে কিছু লোক কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। একসময় তাদের সর্দার ঘুমিয়ে পড়লো। সেই বনে ছিল একটি হিংস্র নীল গাভী। গাভীটি এসে পায়ের চাপা দিয়ে সর্দারকে মেরে ফেললো। ঘুম থেকে উঠে লোকেরা তখন গাভীটিকে হত্যা করলো। সেই থেকে মৃত ব্যক্তির গোত্রের নাম বা পদবী হলো মুর্মু। ওই গোত্রের আরো উপগোত্র আছে সাঁওতালদের। টাঙ্গন কি? এটা হচ্ছে পাহাড়ে যে জলাধার থাকে ওটাকে বলা হয় টাঙ্গন। তো ঠাকুরগাঁও শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদী এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, কান্দর মানে কি? কান্দর মানে হচ্ছে নিচু স্থান। সাধারণত খালের অংশ বিশেষকে বোঝানো হয় কান্দর বলে। পরব মানে হচ্ছে পর্ব। এটা হচ্ছে বিশেষ পুজোর আয়োজন। পৌষ সংক্রান্তিতে এই পুজোটা আয়োজন করা হয়ে থাকে। আর হাপন মানে কি? হাপন শব্দের অর্থ হচ্ছে বালক। আমরা হাপন শব্দ অলরেডি দেখেছি ওখানে গল্পের মধ্যে। মান্দল মানে হচ্ছে মাদল হচ্ছে মাদল বাজায়, ঢোলের মতো একটা ইনস্ট্রুমেন্ট। এটা পসরা মানে কি? পসরা মানে হচ্ছে বিক্রির জন্য যে জিনিসপত্র নিয়ে বসে সেটা বলা হয় পসরা। ভাট হচ্ছে এক ধরনের ফুল, বন্য একটা ফুল। নাগরদোলা কি? তোমরা মেলায় যে নাগরদোলা দেখেছো ওটাই। জার মানে কি? ঠান্ডা। আধিয়ার মানে কি? আধিয়ার শব্দটা আসলে আমরা আরেকটু মানে উত্তরবঙ্গের সঙ্গে আদি দেওয়া বলে না, যেটা আমাদের দক্ষিণবঙ্গে বলে বর্গা দেওয়া, জমি আদি দেওয়া, ওটাই হচ্ছে আধিয়ার বা বর্গাদার। যারা একটি নির্দিষ্ট শর্তে অন্যের মালিকানাধীন জমিতে হাল চাষ করে এবং উৎপাদিত ফসলের অংশ শর্ত মোতাবেক মালিককে প্রদান করে, তাদেরকে বলা হয় আধিয়ার। মানে ধরো আমার জমি আছে, কিন্তু তুমি ভূমিহীন কৃষক, তোমাকে আমি জমিটা দিয়েছি, তুমি সেখানে চাষবাস করেছো, ওটার 40% বা 50% ফসল তুমি আমাকে দিয়েছো, বাকি 50% তুমি নিয়েছো। এখন তুমি ওটাকে বাজারে বিক্রি করবা না খাবা, ইটস আপ টু ইউ, কিন্তু আমার ফসল আমাকে বুঝাই দিতে হবে। সো এটাই হচ্ছে আদি দেওয়া, এটাকে বলে আর কি। এটা আসলে আধি, যদি শব্দ আধি দেওয়া, কিন্তু আধি বলে না, বলে আদি দেওয়া, আদি দিছে। আদিয়ার বা আধিয়ার হচ্ছে শুদ্ধতে আধিয়ার মানে হচ্ছে ধরো যে তুমি হচ্ছে আধিয়ার, যে তুমি আমার কাছ থেকে জমিটা নিছো, আমি হচ্ছে আধিটা দিছি। আচ্ছা, জোরদারকে ব্রিটিশ শাসনামলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার সূত্র ধরে আছে। কৃষকদের জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে। ঠিক আছে, সেই সময় জমিদার ও কৃষকদের মধ্যে একটা মধ্যস্থত্বভোগী মিডল ম্যান থাকে, এদেরকে বলা হয় জোরদার। এরা জমিদারদের কাছ থেকে জমিটাকে ইজারা নিত। ইজারা নেওয়াটা কি? ইজারা শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করি না, লিজ শব্দটা বেশি ব্যবহার করি। ধরো কোথাও একটা কোচিং সেন্টার খোলা হবে, একটা স্কুল, একটা ধরো একটা অফিস দেওয়া হবে। এখন আমি তোমার কাছ থেকে ভাড়া নিলাম, বাসা ভাড়া তুমি আমাকে হয়তো বলতে পারো 2 মাস পর বাসা ছেড়ে দেন। তুমি যদি আমাকে 2 মাস পরে বলো অফিস ছেড়ে দেন, আমি তো ভাই অফিসের এত জিনিস নিয়ে কোথায় যাবো ভাই মানুষ নিয়ে। সো আমি কি করবো? তোমাকে আমি চড়া মূল্যে আমি তোমার কাছ থেকে তোমার জায়গায় আমি লিজ নিব।
নিব, এবং এটা মুখে মুখে না, এটা একদম দলিল পত্রে সাইন টাইন করে, ধরো তোমার কাছ থেকে আমি 5 বছরের জন্য লিজ নিলাম, তো 5 বছর তুমি আমাকে আইনত উঠাইতে পারবা না, তোমার আমি টাকা দিয়ে দিছি, উঠাইতে পারবা না কেন তো তা না, পারবা, হয়তো আমি যদি কোনো কিছু করি উল্টাপাল্টা, তুমি আইন আদালতের আশ্রয় নিয়ে সেটা করতে পারবা, কিন্তু চাইলেই ধরো ভাড়াটিয়াকে যেভাবে তুমি উঠে যাইতে বলতে পারো, এটা তুমি আমাকে বলতে পারবা না যদি আমি তোমার কাছ থেকে লিজ নিয়ে থাকি বা ইজারা নিয়ে থাকি। আচ্ছা, এরা জমিদারদের কাছ থেকে জমি পত্তনি বা ইজারা নিত, এরাই জমি চাষ তদারকি এবং খাজনা আদায়ের কাজ করতো, ফলে উৎপাদনের সম্পূর্ণ খরচ কৃষক বহন করলেও ফসলের অর্ধেক চলে যেত জোতদারদের হাতে। আচ্ছা, গৃহস্থী মানে কি? গৃহস্থের কাজ। মরল মানে হচ্ছে মোড়ল বা গোষ্ঠীর প্রধান। মরল বারবার বলা হচ্ছে অশুদ্ধ ভাষা বা আঞ্চলিক ভাষায়, শুধু হচ্ছে মোড়ল বা যিনি হচ্ছে গোষ্ঠীর প্রধান বা নেতৃস্থানীয় ব্যক্তি। কুশিয়ার ক্ষেত, কুশিয়া মানে হচ্ছে আখ, সো কুশিয়ার ক্ষেত বলতে আখ ক্ষেত, ক্ষেত বানানটা এখানে সব জায়গাতে ভুল আছে, ক্ষেত মানে হচ্ছে খ দিয়ে লেখে, খিও দিয়ে না। পুছে দেখো, পুছে মানে হচ্ছে জিজ্ঞেস করা, পুছে দেখা মানে হচ্ছে জিজ্ঞেস করে দেখো। ফর্ম থাকা, আমি অলরেডি বলেছি মনে থাকা, ফর্ম থাকা মানে হচ্ছে। তো এই গল্পটা শওকত আলীর লেলিহান স্বাদ এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো কপিল দাস মুর্মু হচ্ছে একটা বৃদ্ধ সাঁওতাল, ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ঐতিহ্য, মানে তারা ভূমিটাকে কিভাবে অধিকার করেছিল, তো ভূমি তাদের অস্তিত্বেরই অপর নাম, তাই নিজেদের বসত বাড়ি থেকে উন্মোলিত হওয়ার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, মানে তাদের এখান থেকে উঠাই দিবে এমন, তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস অনেক সাহস নিয়ে উদ্দীপিত হয়ে ওঠে বা জেগে ওঠে। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়, তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিশ্চের সংগ্রামশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে। সো সমগ্র গল্প জুড়ে লেখক স্থবির দশায় আক্রান্ত কপিল দাসের অতীতের স্মৃতিকথা, বীরত্ব গাথা, যা কিছুটা সত্য কিছুটা কল্পনা, এসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন, যেটা মূল কথা কি, সেটা হচ্ছে যে তুই বয়স্ক মানুষ, তুই কিছু করতে পারিস না। তো এই চিন্তার বিপরীতে অবস্থিত কেবল শিশুরা, তাদের কাছে কপিল দাস এবং তার গল্প দুইটারই একটা আকর্ষণ এবং গুরুত্ব রয়েছে। তো এই উৎসাহ কপিল দাসকে নতুনভাবে জীবনকে চেনায়। সে তখন তার বয়সকে আর নিয়ে ভাবে না, এবং একটা খেলার ছলেই সে আকস্মিকভাবে তার মধ্যে একটা গতি চলে আসে তার জীবনে, তার হাতে উঠে আসে তীর ধনুক, একের পর এক তীর তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুকে লক্ষ্য করে। কপিল দাস নিজে কেবল একটি চরিত্র থাকে না, হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের একজন আপোষহীন যোদ্ধা। কপিল দাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান লড়াইয়ের কোনো বয়স নেই, এবং যে মানুষগুলো কোনো কিছু পরোয়া না করি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে, এই আশাবাদের একটা চেতনা জাগে তার ভেতরে। গল্পকার এভাবে রচনাটা সমাপ্ত করেছেন। সাঁওতালদের কথাবার্তা যেভাবে বলেন সেভাবে এসেছে, শব্দ যোজনা মানে শব্দগুলো সেভাবে ব্যবহৃত হয়েছে, এবং যথোপযুক্ত খুব সুন্দর একটা প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্প সাফল্যগুণকে বহুগুণে বাড়িয়েছে। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্নে চলে যাই, চলো। 1947 সালের দেশ বিভাগের পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এই দেশবাসীর উপরে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় সহ নানা দিক থেকে শোষণ বঞ্চনা চালাতে থাকে। দেশের মানুষ এ সকল শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রথম সোচ্চার হয় বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবি নিয়ে। এই দাবি আদায়ে ঝরাতে হয় রক্ত। পরবর্তীকালের প্রতিটি যৌক্তিক দাবির বিপরীতে পাকিস্তানিদের একের পর এক সীমাহীন দমন পীড়ন, অত্যাচার, বৈষম্যের বিরুদ্ধে দেশবাসী সংক্ষুব্ধ হয় এবং ফুঁসে ওঠে। তাদের উচ্চকিত স্লোগানে আন্দোলিত হয় শহর, বন্দর এবং গ্রাম। গেল। এরপরে আমি আসি আমার সৃজনশীল প্রশ্নে। মুর্মু কি? এক কথায় উত্তর দিলাম, মুর্মু হলো সাঁওতালের গোত্র বিশেষ। একে এক পেয়ে গেলাম। কপিল দাস বুড়োর কাছে সবই একটার সাথে আরেকটা মেলানো মনে হয় কেন? এক কথায় উত্তর দিই, বয়োবৃদ্ধ অভিজ্ঞ কপিল দাসের কাছে জীবনের চলার পথ স্পষ্ট বলে সবকিছু একটার সাথে আরেকটা মেলানো বলে মনে হয়। একে এক পেয়ে গেলাম। এবার এটা একটু বড় করি। কপিল দাস বয়সের ভারে ঝিমিয়ে পড়া একজন বৃদ্ধ। তিনি জীবনের অনেকটা সময় পার করে এসেছেন, তাই চারপাশের প্রকৃতির কোনো ঘটনাতে তিনি বিচলিত হন না। রাগ, ক্ষোভ, ঝগড়াঝাটি, জীবন মৃত্যু সবকিছু যেন তার কাছে একই সূত্রে গাথা বলে মনে হয়। এটাই যেন প্রকৃতির নিয়ম, এমনটাই যেন হওয়ার কথা। তো তার মতে সংসারটা এভাবেই শান্ত, ধীর এবং নিরবচ্ছিন্ন স্রোতে চলে, সেই স্রোতে সবকিছু যেন একটা অপরটার সঙ্গী। এভাবে লিখলে দুয়ে দুই পেয়ে গেলাম। আধা পৃষ্ঠা নিয়ে নিই। উদ্দীপকের দেশবাসীর সাথে কপিল দাস মুর্মুর চেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা করো। আচ্ছা, সো এখানে আমরা কতটুকু লিখবো? এখানে আমরা লিখবো 1 পৃষ্ঠা। 1 থেকে 1940 সালের দেশ বিভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এই দেশবাসীর উপরে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় সহ নানা দিক থেকে ঝরাতে হয় রক্ত। পরবর্তীকালের প্রতিটি যৌক্তিক দাবির বিপরীতে পাকিস্তানিদের একের পর এক সীমাহীন দমন পীড়ন, অত্যাচার, বৈষম্যের বিরুদ্ধে দেশবাসী সংক্ষুব্ধ হয় এবং ফুঁসে ওঠে। তাদের উচ্চকিত স্লোগানে আন্দোলিত হয় শহর, বন্দর এবং গ্রাম। গেল। এরপরে আমি আসি আমার সৃজনশীল প্রশ্নে। মুর্মু কি? এক কথায় উত্তর দিলাম, মুর্মু হলো সাঁওতালের গোত্র বিশেষ। একে এক পেয়ে গেলাম। কপিল দাস বুড়োর কাছে সবই একটার সাথে আরেকটা মেলানো মনে হয় কেন? এক কথায় উত্তর দিই, বয়োবৃদ্ধ অভিজ্ঞ কপিল দাসের কাছে জীবনের চলার পথ স্পষ্ট বলেই সবকিছু একটার সাথে আরেকটা মেলানো বলে মনে হয়। একে এক পেয়ে গেলাম। এবার এটাকে একটু বড় করি। কপিল দাস বয়সের ভারে ঝিমিয়ে পড়া একজন বৃদ্ধ। তিনি জীবনের অনেকটা সময় পার করে এসেছেন, তাই চারপাশের প্রকৃতির কোনো ঘটনাতেই তিনি বিচলিত হন না। রাগ, ক্ষোভ, ঝগড়াঝাটি, জীবন মৃত্যু সবকিছু যেন তার কাছে একই সূত্রে গাথা বলে মনে হয়। এটাই যেন প্রকৃতির নিয়ম, এমনটাই যেন হওয়ার কথা। তো তার মতে সংসারটা এভাবেই শান্ত, ধীর এবং নিরবচ্ছিন্ন স্রোতে চলে, সেই স্রোতে সবকিছু যেন একটা অপরটার সঙ্গী। এভাবে লিখলে দুয়ে দুই পেয়ে গেলাম। আধা পৃষ্ঠা নিয়ে নিই। উদ্দীপকের দেশবাসীর সাথে কপিল দাস মুর্মুর চেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা করো। আচ্ছা, সো এখানে আমরা কতটুকু লিখবো? এখানে আমরা লিখবো 1 পৃষ্ঠা। 1 থেকে 1.5 পৃষ্ঠা আসলে লেখা উচিত, কিন্তু পোলাপান বেশিরভাগই তো আসলে শেষই করতে পারে না, তাই আমি 1 পৃষ্ঠা বলি, কিন্তু তুমি চাইলে 1.5 পৃষ্ঠা লিখতেও পারো। তো কপিল দাস মুর্মুর চেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের দেশবাসীর সাথে কপিল দাস মুর্মুর সংগ্রামী চেতনাগত সাদৃশ্য বিদ্যমান 1। এরপরে আমরা এটাকে বইয়ের ভাষায় একটু বড় করে লিখি। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে কপিল দাস একজন প্রবীণ সাঁওতাল। বয়সের কারণে তিনি এখন অনেকটাই শান্ত এবং স্থবির। কপিল দাস যে সাঁওতাল পল্লীতে বাস করেন, সেখানকার অত্যাচারী মহাজন তাদেরকে নানাভাবে শোষণ ও নির্যাতন করে। মহাজন সাঁওতালদের বস্তি তুলে দিয়ে সেখানে ধানের আবাদ করার পরিকল্পনা করে, কিন্তু কপিল দাস নিজের ভূমি রক্ষায় প্রতিবাদী হয়ে ওঠেন। দীর্ঘদিন অত্যাচারের শিকার হতে হতে তার মনে ক্ষোভ তৈরি হয়, তাই নিজের ভূমি রক্ষায় তিনি হয়ে ওঠেন সোচ্চার। গেল। ঠিক আছে, এবারে আমি উদ্দীপকের সাথে মূল কথায় আসি।
উদ্দীপকের পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী 47-এর দেশভাগের পরে দেশবাসীর উপর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সহ নানা দিক থেকে শোষণ বঞ্চনা চালাতে থাকে। এক পর্যায়ে দেশের মানুষ শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, রক্ত দিয়ে অর্জন করে নিজের মাতৃভাষা, প্রতিবাদ করে প্রতিটি অন্যায়ের। কপিল দাস মুর্মু ও উদ্দীপকের দেশবাসী উভয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, নিজেদের অধিকার আদায় হয়ে ওঠে সংগ্রামী। সুতরাং উভয়ের সংগ্রামী চেতনার দিক একই জায়গা থেকে উৎসারিত। তাহলে এখানে আমি 3-এ 3 পাইলাম যদি আমি এভাবে লিখতে পারি। এবং এটা কি? এটা হচ্ছে আমার যেই উদ্দীপক, সেই উদ্দীপকের সাথে আমার যেই মূল লেখাটা, সেটার হচ্ছে একটা তুলনা বা সেটার একটা কথা। আচ্ছা, এনিওয়ে আমাকে একটু সময় দাও। কপিল দাস মুর্মুর অতীত ও বর্তমানই তাকে উদ্দীপকের দেশবাসীর প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়ে দেয়। তোমার পঠিত গল্প অবলম্বনে মন্তব্যটির যথার্থতা যাচাই করো। লিখবা 1 থেকে 1.5 পৃষ্ঠা, সরি 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখবা এটার জন্য। সো আমার এই 4-এ প্রথমে এক কথায় উত্তর দিই যে অধিকার আদায়ে সর্বদা সংগ্রামশীল দেশপ্রেমিকের মহানত্বে কপিল দাস মুর্মুকে উদ্দীপকের প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়ে দেয়। 1 পেয়ে গেলাম। এটাকে বইয়ের ভাষায় একটু বড় করে লিখলাম। আরো 1 পেয়ে গেলাম। তারপরে আমি কি করলাম? তারপরে আমি উদ্দীপকের কথাবার্তা আনলাম, উদ্দীপকের সাথে তুলনা দিলাম। এরপরে আমি শেষে একটা সিদ্ধান্তে গেলাম। সো আমার যে সৃজনশীল অ্যাজ ইউজুয়াল ফরম্যাট, আর কিছু দেখাবো না আমি। এটা এতটুকুই যথেষ্ট 4-এ 4 পাওয়ার জন্য। 5টা বেজে 56 মিনিটে। স্কুল বাড়ি কোথায় বিচার বসেছিল? কয়েকটা অবজেক্টিভ সলভ করি। শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন? 1936-এ। তিনি জন্মেছিলেন উত্তর দিনাজপুরে, পশ্চিমবঙ্গের। শওকত আলী সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে কি হিসেবে কর্মরত ছিলেন? অধ্যক্ষ। সকাল দুপুর রাত ধরে ক্রমাগত কিসের শব্দ হয়ে চলছে? ট্রাক্টরের। চাকা ঘুরতে ঘুরতে ট্রাক্টর মাঠ থেকে কোথায় পৌঁছালো? দিনেশ কি স্কুল বাড়ি। কোথায় বিচার বসেছিল? ফার্মের অফিস ঘরে। জমিদার ও কৃষকদের মধ্যে মধ্যস্বত্বভোগী শ্রেণীকে কি বলা হয়? জোটদার। হ্যাঁ। কপিল দাস উঠোনে সভা হতে দেখে অবাক কেন হয়? কেউ গালাগাল দিচ্ছে না, কারোর মধ্যে রাগ নেই, কারোর মধ্যে জ্বালা নেই। 3টাই উত্তর এখানে। সলিমুদ্দিনের বিরক্ত হওয়ার কারণ কি? কপিল দাস কথা শুনতে পারছিল না, কপিল দাস কথা বুঝতে পারছিল না। কপিল দাস উঠোনে সভা হতে দেখে অবাক কেন হয়? কেউ গালাগাল দিচ্ছে না, কারোর মধ্যে রাগ নেই, কারোর মধ্যে জ্বালা নেই। 3টাই উত্তর এখানে। সলিমুদ্দিনের বিরক্ত হওয়ার কারণ কি? কপিল দাস কথা শুনতে পারছিল না, কপিল দাস কথা বুঝতে পারছিল না, কপিল দাসের কিছু মনে থাকে না। 3টাই। নদীর ধারে চারদিকে নানা ঘটনা ঘটে গেলেও কপিল দাস নড়বে না, কান পাতবে না, কাউকে একটা কথা জিজ্ঞেস করবে না। 3টাই। কপিল দাস ধনুকটা হাতে নিয়ে তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে নিশানা করে অন্ধকারের দিকে তীর ছেড়ে দেয় না। 1 ও 2 এখানে হচ্ছে তীর ছেড়ে দেয় না, এটা যেহেতু উত্তর হচ্ছে না, সো 3 যেখানে আছে এরকম তো হবে না। তাহলে 3 এখানে আছে, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। তাহলে আমার উত্তর থাকে শুধু 1 ও 2। তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে নিশানা করে অন্ধকারের দিকে। যাই হোক, তোমাদের এক্সাম রয়েছে 5 জুন 6টা থেকে 11:30। তোমরা এক্সামটা দিও সময় মতো। এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।